সারা বছরের কর্মব্যস্ততার মাঝে আমরা 4টে দিন বেছে নিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে গেলাম এবং এই শিয়ালদা স্টেশন থেকে আমরা আজমির এক্সপ্রেসে করে শিয়ালদা টু প্রয়াগরাজ পর্যন্ত আমরা গেলাম। এই ট্রেনটি 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। ট্রেনটিতে আমরা গেলাম, খুবই ভালোভাবে ট্রেনটি আমাদের পৌঁছে দিল সঠিক সময় প্রয়াগরাজে। এই মহাকুম্ভের মেলায় আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন এবং কিরকমই খরচা আছে, সমস্ত কিছু বৃত্তান্ত এই ভ্রমণ বৃত্তান্তে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য এবং কিভাবে যাবেন সমস্ত কিছু বিবরণ এখানে দেওয়া থাকবে। প্রয়াগরাজে আসলে অবশ্যই মহাকুম্ভ স্নান তো অবশ্যই করছেন আপনারা, তার সাথে সাথে কাছাকাছি অযোধ্যা রামলালার মন্দির আছে। এখান থেকে 4 ঘন্টা সময় নেয়, 4-4.5 ঘন্টার মধ্যে আপনি অযোধ্যা ঘুরে আসতে পারেন। এবং অযোধ্যা থেকে আপনি যদি মনে করেন বেনারস যাবেন, সেখানে একদিনের মধ্যে আপনি বেনারস ঘুরে আবার আপনি প্রয়াগরাজে চলে আসতে পারেন। তবে এইখানে আপনাদের বলে রাখি, আপনারা একটা দিন রাখুন অযোধ্যার জন্য এবং একটা দিন রাখুন কাশী বিশ্বনাথ দর্শন করার জন্য এবং একটা দিন রাখুন আপনাদের মহাকুম্ভের স্নানের জন্য। কাছাকাছি আপনাদের এই 3টি দর্শনীয় স্থান দেখা হয়ে যাবে আপনাদের। আমরা প্রয়াগরাজ স্টেশনে এসে পৌঁছালাম। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়িতে সকাল 11:54 এবং ট্রেনটি আমাদের খুব সঠিক সময়ে পৌঁছে দিয়েছিল। আমরা যেরকম মনে করেছিলাম প্রচণ্ড ভিড় হবে ট্রেনে, কিন্তু মোটামুটি ভিড় ছিল। ভগবানের কৃপায় আমরা পৌঁছাতে পারলাম আলটিমেটলি প্রয়াগরাজ স্টেশনে। স্টেশনটি সত্যি এসে পৌঁছানোর পর চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন দেখলাম এবং এই স্টেশনের চারিপাশটা সেজে উঠেছে মহাকুম্ভের বিভিন্ন ব্যানারে। দেশ বিদেশ থেকে অনেক পুণ্যার্থীরা তারা এই প্রয়াগরাজ মেলার উদ্দেশ্যে আসছেন। কোটি কোটি লোকের সমাহার এই মেলায়। আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে চারদিকটা একটু দেখে নিলাম। বিভিন্ন দিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই মহাকুম্ভের বিভিন্ন রকম ব্যানার লাগানো রয়েছে এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সত্যি স্টেশনটি থেকে নামার পর মনটা একটু অন্যরকম মনে হচ্ছিল এবং এই স্টেশনের চারিপাশে মানুষ থাকার জন্য এখানে বিভিন্ন টেন্টের ব্যবস্থাও করে রাখা হয়েছিল এবং এত সুন্দর পরিষ্কার স্টেশনটি সত্যি ভালো লাগলো এখানকার আশেপাশের প্রকৃতির পরিবেশ দেখে। আমরা স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম এবং স্টেশনের সামনেই নিকটস্থ আমরা একটি হোটেল নিয়ে নিলাম থাকার জন্য। এবং আমরা স্টেশনের ভিতরটা যখন বিভিন্ন সাইডটা আমরা দেখছি অনেকটা চওড়া এবং এখানে বিভিন্ন মুনি ঋষিদের ছবি লাগানো রয়েছে, বিভিন্ন দেবতাদের ছবি এখানে লাগানো রয়েছে। বাইরেটা বেরিয়ে এসে দেখি বিভিন্ন তাঁবু করে রেখেছে। এই তাঁবুতে যে কেউ এসে থাকতে পারে, এখানে থাকতে কোনো পয়সা কিছু লাগে না। আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু তার আগে আমাদের লাগেজ যেগুলো রয়েছে সেগুলো আমরা হোটেলে সমস্ত লাগেজপত্র রেখে আমরা
একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে আমরা একটু ঘন্টাখানিক পরেই চা খেয়ে নিলাম। খাওয়ার পর কিছু খাওয়ার পর আমরা স্নানের উদ্দেশ্যে আস্তে আস্তে বের হব। তো এই পরিবেশটা এত ভালো লাগলো যে চারিদিকটা দেখে মনটা সত্যি ভালো লাগলো। এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এত সুন্দর বন্দোবস্ত, এবং এই তাঁবুতে অনেক মানুষ এসে থাকতে পারে নিখরচায়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা স্টেশন সংলগ্ন একটি জায়গা দেখলাম, যেখানে মানুষ যদি চায় তারা বিনামূল্যে এসে সেই জায়গায় থাকতে পারে, এবং সেখানে সমস্ত রকম টেন্টের ব্যবস্থা করা আছে, এবং সেইখানে টয়লেট, বাথরুম সমস্ত কিছু সেখানে রয়েছে। এছাড়া মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে। তো এই ব্যবস্থাপনা দেখে একটা ভালো লাগার দিক তৈরি হলো। যাই হোক, আমরা হোটেলে সমস্ত জিনিস রেখে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে। তো আমরা যখন যাচ্ছি তখন পথে যেতে যেতে আমরা সারিবদ্ধ গাড়ি আর প্রচুর পুণ্যার্থীদের সমাহার দেখলাম। কিছুটা সময় বলতেই পারেন আমরা ওখানে সময় নষ্ট হয়েছিল। গাড়িতে প্রচুর জ্যাম ছিল রাস্তায়, এবং আমরা জ্যামের কারণে আমরা বেশি দূর তাড়াতাড়ি করে পৌঁছতে পারলাম না। আমরা কিছুক্ষণ যাচ্ছে গাড়ি, আবার আটকে যাচ্ছে, আবার চলছে, আবার আটকে যাচ্ছে। এইভাবে করতে করতে বোঝাই যাচ্ছে যে কত মানুষের সমাহার হচ্ছে এখানে। যখন আমরা যাচ্ছি, আমরা আশেপাশটা দেখতে শুরু করলাম। সত্যি কত মানুষ এই মহাকুম্ভের মেলাতে এসেছে। যেখানেই তাকাই সারিবদ্ধ বাড়ি, গাড়ি সমস্ত কিছু রয়েছে, দোকান এবং বাজার। এগুলো সব দেখতে দেখতে আমরা ধীরে ধীরে মহাকুম্ভের স্নানের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এই মহাকুম্ভের স্নানে আসতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবার আসি মহাকুম্ভের বিশেষ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করতে। মহাকুম্ভ মেলা হলো আচার অনুষ্ঠানের একটি বৃহৎ সমাবেশ, যেখানে স্নান অনুষ্ঠানটি তাদের সকলের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র অনুশীলনে অংশ নিতে একত্রিত হন। এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে এই পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে, নিজেদের এবং তাদের পূর্বপুরুষদের পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করতে পারে, এবং শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। স্নানের আচারের পাশাপাশি তীর্থযাত্রীরা পবিত্র নদীর তীরে উপাসনায় জড়িত হন, এবং বিভিন্ন সাধু ও সন্তদের নেতৃত্বে আলোকিত বক্তৃতার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যদিও পৌষ পূর্ণিমার শুভ অনুষ্ঠান থেকে শুরু করে প্রয়াগরাজ মহাকুম্ভ জুড়ে পবিত্র জলে ডুব দেওয়া পবিত্র বলে মনে করা হয়। সেখানে নির্দিষ্ট তারিখ রয়েছে যা বিশেষ তাৎপর্য রাখে। এই তারিখগুলো সাধু, তাদের শিষ্য এবং বিভিন্ন আখড়ার সদস্যদের সমন্বিত দুর্দান্ত শোভাযাত্রার সাক্ষী। তারা মহাকুম্ভ মেলায় সূচনাকে চিহ্নিত করে শাহী স্নান নামে পরিচিত, রাজযোগী স্নান নামেও পরিচিত মহৎ আচারে অংশ নেয়। রাজযোগী স্নান কুম্ভ মেলায় কেন্দ্রীয় হাইলাইট হিসাবে দাঁড়িয়েছে এবং উদযাপনের শীর্ষস্থানে প্রতিনিধিত্ব করে। যেমন পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 2025, মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি 2025, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি
2025, মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025। মহাকুম্ভ 2025 একটা পবিত্র তীর্থযাত্রা এবং বিশ্বাসের উদযাপন, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং ভ্রমণকারীদের আকর্ষণ করে। আপনি এই অসাধারণ যাত্রা শুরু করার সাথে সাথে আপনি অনেকগুলি আকর্ষণ আবিষ্কার করবেন, যা মহাকুম্ভকে সত্যি একটি অন্যান্য এবং আশ্চর্যজনক ইভেন্ট করে তোলে। ইউপি সরকার এই সহযোগিতায় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক মহাকুম্ভ 2025-এর মহান উত্তরাধিকার উদযাপনের জন্য নাগরিক ব্যস্ততার কার্যক্রমের আয়োজন করেছে। নাগরিকরা এই একাধিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। 2025 প্রয়াগ মহাকুম্ভ মেলা, যাকে 2025 প্রয়াগ কুম্ভ মেলাও বলা হয়, কুম্ভ মেলার চলমান পুনরাবৃত্তি। এটি বিশ্বের বৃহত্তম সমাবেশ, বৃহস্পতির একটি পূর্ণ বিপ্লব উদযাপন। এটি 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। এই ইভেন্টটি একটি 12 কুম্ভ মেলা চক্রের সমাপ্তি চিহ্নিত করে এবং আনুষ্ঠানিকভাবে 45 দিন ব্যাপী মহাকুম্ভ মেলা নামে অভিহিত করা হয়। যেহেতু কুম্ভ মেলা যুগ যুগ ধরে সংগঠিত হয়েছে এবং এর শুরুর তারিখ অজানা, সঠিক 144 বছর চক্র গণনা করা নিশ্চিত নয়। যাই হোক, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে 2025 মহাকুম্ভ মেলাটি নিজেই অন্যান্য কারণের নক্ষত্রমণ্ডল সারিবদ্ধকরণ প্রতি 144 বছরে একবার দেখা যায়। এইভাবে বিগত 144 বছরের সমস্ত মহাকুম্ভের মধ্যে সবচেয়ে শুভ 2025 সালের। প্রতিটি কুম্ভ মেলার স্থান নির্ধারিত করা হয় বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। মহাকুম্ভের মেলা অসুরদের উপরে দেবতাদের বিজয়ের প্রতীক। 2025 সালে ইভেন্টটি 13 জানুয়ারি শুরু হয়েছিল এবং 26শে ফেব্রুয়ারি শেষ হবে বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ। এই সমাবেশে লক্ষ লক্ষ ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতীতে নিজেদেরকে নিমজ্জিত করে, যেগুলি জলকে হিন্দুরা পবিত্র বলে মনে করে, যা আত্মার পরিশুদ্ধি এবং মোক্ষ বা মুক্তি লাভের পথের প্রতীক। 2025 মহাকুম্ভ মেলা 40 কোটি দর্শকদের উপস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, গায়ানা, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইতালি, জাপান, মালয়েশিয়া, মরিশাস, মেক্সিকো, মঙ্গো, নেপালের মতো বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ও তীর্থযাত্রীরা আসেন। নেদারল্যান্ডস, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ত্রিনিদাদ এবং টোবাগো, সংযুক্ত আরব যুক্তরাজ্যের এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আসেন। আমরা এই মহাকুম্ভে ঢোকার সময় আমরা দেখলাম 3টে দ্বার, প্রথমে বিষ্ণু দ্বার, তারপরে নন্দী দ্বার, তারপরে আমরা দেখতে পারবো গঙ্গা, যমুনা, সরস্বতী মানে সঙ্গম দ্বার। তো আমরা চলেছি এই মেলার প্রাঙ্গণের মধ্য দিয়ে। প্রচুর পুণ্যার্থী দর্শনার্থীরা এখান থেকে যাচ্ছে। তখন সূর্যাস্ত হওয়ার কিছুক্ষণ আগেই আমরা এখানে এসে পৌঁছেছি এবং রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তায় অনেক ধুলো বালি চারিদিকে রয়েছে, প্রচুর ধুলো। আপনারা যারা আসবেন অবশ্যই যাদের ডাস্ট অ্যালার্জি আছে মাস্ক অবশ্যই ব্যবহার করবেন এবং যারা এই মহাকুম্ভতে আসতে গেলে যারা হাঁটতে পারেন তারাই এখানে আসার চেষ্টা করবেন, না হলে এই অতিরিক্ত ভিড়ে তাদের খুবই কষ্ট হবে।
মহাকুম্ভে এত সুন্দর একটি ব্যবস্থাপনা এখানে রয়েছে। এখানে চারিদিকে শুধু তাঁবু আর বিভিন্ন দোকান হরেক রকম জিনিসপত্র নিয়ে বসে আছে পসরা সাজিয়ে। আমরা চলেছি ধীরে 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 সঙ্গমের স্থলে। প্রচুর মানুষ হেঁটে চলেছে আমাদের সঙ্গে। মহাকুম্ভের মেলা 2025 অ্যাপ, যা গুগল প্লে স্টোরে উপলব্ধ, পর্যটক এবং তীর্থযাত্রীদের সহায়তার জন্য ঘাট, মন্দির এবং অন্যান্য প্রধান ধর্মীয় স্থানগুলো গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। 31শে জানুয়ারি 2025-এ সবুজ মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। 1000টির বেশি পরিবেশ ও জল সংরক্ষণ বিশেষজ্ঞদের একত্রিত করবে। শিক্ষা সংস্কৃতি উত্তরন্যাস দ্বারা আয়োজিত জ্ঞান মহাকুম্ভ 2081 সিরিজের অংশ হিসাবে সংগঠিত। মহাকুম্ভের অনুষ্ঠান 16 জানুয়ারি 2025-এ 10টি বিভিন্ন দেশের 21 জনের একটা আন্তর্জাতিক প্রতিনিধি দল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছিল। তারা ফিজি, ফিনল্যান্ড, গায়ানা, মালয়েশিয়া, মরিশাস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ত্রিনিদাদ এবং টোবাগো এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। তারা আরাইলের টেন্ট সিটিতে অবস্থান করে। 19 জানুয়ারি একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট একটি অগ্নিকাণ্ড উৎসবের মাঠে কমপক্ষে 18টি অস্থায়ী তাঁবু ধ্বংস করেছে। কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। 29 জানুয়ারি উৎসবের মাঠে পদদলিত হয়ে 30 জন নিহত হয়েছে আর 60 জন আহত হয়। মহাকুম্ভের মেলা 2025-এ যোগদানকারী বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের থাকার জন্য কর্তৃপক্ষ 4000 হেক্টর জুড়ে একটি অস্থায়ী শহর স্থাপন করেছে। এই শহরে 150,000 তাঁবু, উন্নত স্যানিটেশন সুবিধা এবং উন্নত পরিবহন পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। নিশ্চিত করার জন্য অতিরিক্ত 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এআই চালিত নজরদারি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। উপলব্ধ জমি প্রসারিত করার জন্য 26 অতিরিক্ত হেক্টর পুনরুদ্ধার করতে 4টি ড্রেসিং মেশিন ব্যবহার করা হয়েছিল, যা উল্লেখযোগ্যভাবে সঙ্গমের ক্ষমতা বৃদ্ধি করেছে। এলাকাটি 25টি সেক্টরে ভাগ করা হয়েছে। ঘাটগুলোর মোট দৈর্ঘ্য 7.5 মাইল। পার্কিং সুবিধা এখন 1850 হেক্টর কভার করে। মেলা এলাকার মধ্যে মোট রাস্তার দৈর্ঘ্য 280 মাইল বেড়েছে, যাতে অ্যাক্সেস যোগ্যতা উন্নত হয়। রেলওয়ে অবকাঠামো। ভারতীয় রেলওয়ে মহাকুম্ভ 2025 এর সময় তীর্থযাত্রীদের প্রত্যাশিত আগমনকে সামঞ্জস্য করার জন্য প্রয়াগরাজ এক্সপ্রেস এবং লখনৌ মেলের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে কোচের সংখ্যা বৃদ্ধির ঘোষণা করেছে। মহাকুম্ভের 2025-এর মেলায় প্রতি 10টি টয়লেটের জন্য একজন ঝাড়ুদার এবং 10 জন সুইপারের একটা ব্যাচের নিরীক্ষণের জন্য একজন সুপারভাইজার সহ পরিষ্কারের মান স্থাপন করবে। অবশেষে আমি মহাকুম্ভে স্নানে নেমে পড়লাম। সত্যি এ এক অনবদ্য অভিজ্ঞতা। ক্রমশ ঠান্ডা জল আর গঙ্গা, যমুনা, সরস্বতী মিলনস্থল। আমি আপনাদের উদ্দেশ্য করে জল ছিটিয়ে গেলাম, যাতে সবাই ভালো থাকে, পৃথিবীর সবার যেন মঙ্গল হয়, এই কামনা করি। আমি অবশেষে এগিয়ে গেলাম জলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। প্রচুর মানুষ এখানে স্নান করছে। আমিও আস্তে আস্তে ভগবানের নাম নিয়ে স্নান করতে এগিয়ে গেলাম। তখন সূর্যাস্ত ধীরে ধীরে হতে চলেছে। একদম সূর্যাস্তের সময় আমি স্নানটা করলাম। জল যেন বরফের গোলা, যেন অতিরিক্ত ঠান্ডা। কিন্তু যেহেতু এত লোক স্নান করছে, এই এক পরিবেশের মধ্যে স্নান করে সত্যি মনটা তখন আর ঠান্ডা ফিল হচ্ছে না। মনে হচ্ছে যে সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে এই জলে ডুব দিতে পেরে নিজেকে অনেক শান্ত অনুভব করলাম।
এবং চারিদিকে নিজেকে একটা হালকা অনুভব করলাম। এই জলে স্নান করার সময় এত মানুষ স্নান করছে, এটা দেখেও খুব ভালো লাগলো। তখন চারিদিকে টিম টিম করে অন্ধকার নেমে আসছে, আলোগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি স্নান করে চলেছি। আমার সাথে অন্যান্য দর্শনার্থীরাও যারা রয়েছে তারাও স্নান করছে। স্নান করার পর আমি উঠে আসলাম এবং তারপরে জামা কাপড় পরে আমরা মেলার দিকে এগিয়ে চললাম। তখন অন্ধকার এক প্রকার নেমেই এসেছে, চারিদিকে লাইটগুলো চলে গেছে এবং আমরা হেঁটে চলেছি। সত্যি মনে হচ্ছে এক স্বর্গীয় পরিবেশ এখানটা রয়েছে। যেখানেই চোখ যায় সেখানেই মানুষ, আর লাইটগুলো দেখা যাচ্ছে চারিদিকে। আমরা চারিপাশটা ঘুরছি, সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর করে সাজিয়েছে জায়গাগুলো। এই ত্রিবেণী সঙ্গমের সামনে দাঁড়িয়ে থাকলে এতটাই মন ভালো লাগছিল, মনে হচ্ছে যে এখান থেকে যাওয়ার আর ইচ্ছেই করছে না। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা যখনই আসবেন এখানে অবশ্যই আপনারা সঙ্গে কিছু মেডিসিন এবং সঙ্গে যদি তাঁবুত রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। কেননা এইখানে অনেক সময় বিশেষ করে শাহী স্নানের দিন তাঁবুগুলো পাওয়া একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। তাই নিজেদের যদি তাঁবু নিয়ে আসেন তাহলে অনেকটাই সুবিধা হয়। আর যারা সঙ্গমস্থলে থাকতে চান না, সঙ্গমস্থলের বাইরে থাকতে চান, তাদের জন্য হোটেল বন্দোবস্ত করা আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। এছাড়া যদি সঙ্গমস্থলে টেন্টগুলো যদি ফাঁকা থাকে তাহলে আপনারা সেখানে থাকতে পারেন। এছাড়া এখানে আপনারা যদি একটু এগিয়ে যান তাহলে সেখানে আপনাদের টেন্টগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি এই ত্রিবেণী সঙ্গমের নদীর উপর দিয়ে যাওয়ার জন্য। এই ব্রিজটি এতটাই সুন্দর দেখে মনটা আমার ভরে গেল। ব্রিজটি খালি নিচের দিকে ভেসেলগুলো রয়েছে, ভেসেলের উপরে জাস্ট পাটাতনগুলো পাতা রয়েছে, তার উপর দিয়ে মানুষ যাচ্ছে, গাড়ি ঘোড়া সমস্ত কিছুই যাচ্ছে। সত্যি প্রথম অবস্থায় একটু অবাকই লাগলো। তারপরে আমি দেখলাম যে এখানে এই সাঁকোটির নিচে ভেসেল রয়েছে। কি সুন্দর ভেসেলগুলো পরপর সুসজ্জিতভাবে রয়েছে, তার উপর দিয়ে এই পাটাতনটি রয়েছে। আর আমরা সেই পাটাতনের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এখান থেকে গাড়ি সমস্ত কিছুই যাচ্ছে। হাঁটার এক অভূতপূর্ব অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম। কি সুন্দর ভেসেলগুলো সুন্দর ভেসে আছে জলের মধ্যে, দেখে আমার মনটা একদমই ভরে গেল। আমরা যখন হাঁটছি তখন ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। চারিদিকে একটা কুয়াশাচ্ছন্ন অন্ধকার, আর সেই সাথে চারিদিকে আলোগুলো সুসজ্জিতভাবে রয়েছে। সত্যি জলগুলো যেন মনে হচ্ছে একটা স্ফটিকাকারের মতো লাগছে। আমরা হেঁটেই চলেছি। আমরা যাচ্ছি ওপারে নাগা সন্ন্যাসীদের দর্শন করার জন্য। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। কুম্ভ মেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ। এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে, যা অমৃতের জন্য রাক্ষস এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে। এই কালজয়ী গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে। কুম্ভমেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে, যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময়। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুরেরা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগর ক্ষীরাসাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল। সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মারক কাজ, যার জন্য দেবতা ও দানব উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল। এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করা হবে। যাই হোক, অমৃতে পূর্ণ কুম্ভ
উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায়। নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। দেবতারা অসুরদের তাড়া করেছিল, যার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। অমৃতের জন্য যুদ্ধ। দেবতা এবং অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা 12 দিন এবং রাত ধরে চলছিল, যা মানুষের দৃষ্টিতে 12 বছরের সমান। এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল। 4টি স্বতন্ত্র অবস্থানকে আশীর্বাদ করেছিল: প্রয়াগ, যেটি কিনা এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই সাইটগুলো তখন থেকে শ্রদ্ধেয় স্থানে পরিণত হয়েছে, যেখানে প্রতি 12 বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। অবস্থানের তাৎপর্য: প্রয়াগ উত্তরপ্রদেশ, গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। প্রয়াগকে কুম্ভ মেলার স্থানগুলির মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এখানে সঙ্গম বা এই 3টি নদীর মিলন ঘটে। হরিদ্বার, উত্তরাখণ্ড। এই শহরটি সেই স্থানকে চিহ্নিত করে যেখানে গঙ্গা হিমালয় থেকে সমতল ভূমিতে নেমে আসে। হরিদ্বার কুম্ভ মেলা হর কি পৌরীর উপস্থিতির কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একটা পবিত্র ঘাট যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত বলে বিশ্বাস করা হয়। নাসিক, মহারাষ্ট্র। গোদাবরী নদীর তীরে নাসিক আরেকটি উল্লেখযোগ্য কুম্ভ মেলার অবস্থান। এটা বিশ্বাস করা হয় যে এখানে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল। এটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠেছে। উজ্জয়িনী, মধ্যপ্রদেশে। ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী ইতিহাসের এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত। বলা হয় যে অমৃতের ফোঁটা এই শহরটিকে পবিত্র করেছিল। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানে পরিণত হয়েছিল। এবার আসি আধ্যাত্মিক তাৎপর্যে। কুম্ভ মেলা শুধু একটা উৎসবের চেয়েও বেশি কিছু। এটি একটি গভীর আধ্যাত্মিক ঘটনা যা আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক নিদর্শনের গুরুত্বের উপরে জোর দেয়। পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে তীর্থযাত্রীদের এমন একজন আধ্যাত্মিক নেতার নির্দেশনা দেওয়া উচিত যিনি আত্মজ্ঞান অর্জন করেছেন। 2টি প্রধান উদ্দেশ্য কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের ভিড়কে চালিত করে: সাধুদের শিক্ষা শোনা এবং পবিত্র নদীতে স্নানের পবিত্র আচারে অংশগ্রহণ করা। কুম্ভ মেলার সময় স্নানের কাজটি আত্মাকে পরিষ্কার করে, পাপ ধুইয়ে দেয় এবং আধ্যাত্মিক মুক্তি প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই ধর্মীয় স্নান আলোকিত আধ্যাত্মিক নেতাদের শিক্ষা এবং আশীর্বাদের সাথে মিলিত কুম্ভ মেলার সারাংশ তৈরি করে, যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। কুম্ভ মেলা বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে, যা আধ্যাত্মিক ঐক্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রতিটি কুম্ভ মেলা সাধু, তপস্বী, সন্ন্যাসী এবং তীর্থযাত্রীদের একটা অসাধারণ মণ্ডলী প্রত্যক্ষ করে সবাই তাদের আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে একত্রিত হয়। অনুষ্ঠানটি ধর্মীয় বক্তৃতা, ভক্তিমূলক গান এবং বিভিন্ন আখড়ায় এর বিশাল মিছিল দ্বারা চিহ্নিত করা হয়। আধুনিক সময় কুম্ভ মেলা অবিরত বিশ্বাস এবং ভক্তির স্থায়ী শক্তির প্রমাণ হয়ে চলেছে। এটি জীবন, আধ্যাত্মিকতা এবং অমরত্বের জন্য চিরন্তন অনুসন্ধানের উদযাপন। কুম্ভ মেলায় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এই নিরন্তর যাত্রার আমাদের সাথে যোগ দিন। একটি উদযাপন যা সময়কে অতিক্রম করে এবং মানবতাকে তার ঐশ্বরিক জ্ঞান এবং শাশ্বত আনন্দের সন্ধানে একত্রিত করে। আপনারা যারা কুম্ভ মেলায় আসতে চাইছেন,
যারা কলকাতা থেকে আসবেন তাদের অনেকগুলো ট্রেন আছে, যেমন রাজধানী এক্সপ্রেস। এটি বিকেল 4:50 ছাড়বে এবং পরের দিন সকাল 2:43 প্রয়াগরাজ জংশনে পৌঁছবে। এছাড়া HWH-BME এক্সপ্রেস, এটি 6:50 হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 6:45 প্রয়াগরাজ জংশনে পৌঁছবে। এছাড়া রয়েছে নেতাজি এক্সপ্রেস, যেটি রাত 9:55 হাওড়া জংশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 10:35 প্রয়াগরাজ জংশনে পৌঁছবে। এছাড়া রয়েছে HWH-BKN এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে রাত 11:30 ছাড়বে এবং পরের দিন দুপুর 12:15 প্রয়াগরাজ জংশনে পৌঁছবে। এছাড়া রয়েছে প্রতাপ এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে 10:45 ছাড়বে এবং পরের দিন সকালবেলা 11:30 পৌঁছবে। এটি সপ্তাহে একমাত্র শুক্রবারই ছাড়বে। শিয়ালদা AII সুপারফাস্ট এক্সপ্রেস, এটি 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 11:50 প্রয়াগরাজ জংশনে গিয়ে পৌঁছবে। এছাড়া রয়েছে মুম্বাই মেল, যেটি রাত 11:40 হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং এটি পরের দিন দুপুর 1:15 গিয়ে প্রয়াগ চৌকিতে গিয়ে পৌঁছবে। প্রভা এক্সপ্রেস, এটি সকাল 8টায় হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং ওইটি রাত 9:40 প্রয়াগরাজ জংশনে গিয়ে পৌঁছবে। এছাড়া রয়েছে চম্বল এক্সপ্রেস, যেটি বিকেল 5:45 হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 7:35 প্রয়াগরাজ চৌকিতে পৌঁছবে। এটি অনলি শুক্রবার দিন ছাড়বে। এছাড়া রয়েছে বিভূতি এক্সপ্রেস, যেটি প্রতিদিনই ছাড়ে। এটা 7:55 রাত ছাড়বে এবং পরের দিন দুপুর 12টার সময় প্রয়াগরাজ গিয়ে পৌঁছবে বেলা 12টায়। আমাদের মহাকুম্ভের স্নান কমপ্লিট করে আমরা প্রয়াগরাজ থেকে বেনারসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই বন্দে ভারত ট্রেনটিতে। আপনারা আমার পরবর্তী এপিসোডে সম্পূর্ণ ভ্রমণ বৃত্তান্ত দেওয়া থাকবে। বেনারস এবং কাশী বিশ্বনাথের সমস্ত ভ্রমণ গাইড সেখানে বর্ণিত হবে। আপনারা সেটি দেখতে থাকবেন আমার পরবর্তী এপিসোডে। আমাদের এই বন্দে ভারত ট্রেনটি সঙ্গমের উপর থেকে যাচ্ছে এবং নিচে থাকা দৃশ্যগুলো আমরা দেখছি। আমরা মহাকুম্ভের স্নান কমপ্লিট করে আমরা ফিরে যাচ্ছি বেনারসের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম সেই দিনই তাঁবুতে আগুন ধরে গেছে। মহাকুম্ভের যেই তাঁবুগুলো ছিল, টেন্টগুলো ছিল, সেইখানে আগুন লেগে গেছিল এবং হতাহতের কিছু সংখ্যা পাওয়া যায়নি, তবে অনেক পরিমাণে আগুন লেগেছিল। এই মহাকুম্ভের ট্যুরটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।